আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের স্পেশাল চমৎকার গিফট ক্লাস নিয়ে, এবং আজকে থেকে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জার্নিটা তোমাদের দিয়ে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনেক অপেক্ষার পর আমাদের এই যে সাবজেক্ট রসায়ন সাবজেক্ট, এই রসায়ন সাবজেক্টের অগ্রযাত্রা তোমাদের দিয়ে শুরু করতেছি। তো এই যে রসায়ন সাবজেক্টটা আমাদের সায়েন্সের মধ্যে যে আছে, ফিজিক্সের মতো হায়ার ম্যাথের মতো রসায়ন সাবজেক্টটাও কিন্তু আমাদের একটু মনোযোগ দিয়ে সময় দিয়ে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আয়ত্ত করা শিখতে হবে। আমরা ফিজিক্সে ম্যাথে মোটামুটি অনেকই ভালো, কারণ আমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করি বেশি, ম্যাথমেটিক্স চর্চা করি বেশি। থ্যাংক ইউ সো মাচ রিয়াজ, জয়েন করছো, স্পিক অফ রাখো। তো যেটা বলতেছিলাম, আমাদের এই ফিজিক্স ম্যাথমেটিক্সের মতো আমাদের কেমিস্ট্রি যেই অংশটা আমরা পড়ার চেষ্টা করি, এখানে আমাদের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের তাত্ত্বিক পার্ট, যেটাকে বলি আমরা ব্যাখ্যামূলক পার্ট, আরেকটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স পার্ট। একটা থিওরি পার্ট, একটা হচ্ছে ম্যাথমেটিক্স পার্ট। তো থিওরি পার্টটা আমরা অনেক সময় মুখস্থ করে উত্তর করি, আর ম্যাথমেটিক্স পার্টটা তো হচ্ছে আমাদের পুরাই ম্যাথ নির্ভর। তো এই দুইয়ের কম্বিনেশন, থিওরি প্লাস ম্যাথ, এই দুইয়ের কম্বিনেশন মিলিয়ে আমাদের রসায়ন সাবজেক্টটায় নিয়ে কাজ করতে হয়। তো আমরা এই রসায়ন সাবজেক্টের যে দ্বিতীয় পত্রটা আমরা শুরু করতে যাচ্ছি, আমরা সবাই জানি বা জানবো আমাদের রসায়নের দ্বিতীয় পত্রে মাত্র 5টা অধ্যায় আছে, মাত্র 5টি অধ্যায়। কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের যেই ডিটেলস বা এর যে পরিধি, এটা অনেক বড়। আর এই রসায়ন দ্বিতীয় পত্রে এমন একটা অধ্যায় আমাদের আছে, যে অধ্যায়টা বাচ্চারা ইন্টার লাইফের আগে থেকেই ভয়ে ভয়ে থাকে। আচ্ছা বলো তো, আমি যে অধ্যায়ের নামটা তোমাদেরকে এখন বলবো, সে অধ্যায়টার নাম কি? কেউ বলতে পারবা? এনিওয়ান? আচ্ছা, চমৎকার উত্তর দিয়েছো। হ্যাঁ, এক্সিলেন্ট উত্তর দিয়েছো রিয়াজ, ভেরি গুড। তো জৈব রসায়ন, এই যে জৈব রসায়ন, এই জৈব রসায়নটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, সবচেয়ে বড় প্যারাদায়ক একটা সাবজেক্ট, একটা অধ্যায়, সবচেয়ে ক্রিটিক্যাল একটা অধ্যায়। সত্যি কথা বলতে এই জৈব রসায়নটা ক্লাস 9-10 থেকে আমরা অনেকটা ভয়ে ভয়ে পড়ি, এবং এইটা পড়তে গিয়ে অনেকের প্রচণ্ড রকম মাথা ব্যথা, তারপর হচ্ছে গিয়ে ঘুম ঘুম ভাব, তারপর হচ্ছে গিয়ে তোমার ক্লান্তি ভাব, বা এমন একটা অবস্থা হয় এই অধ্যায়টা পড়তে গেলে মনে চায় রসায়নটা বাদ দিলেই হয়তো ভালো হইতো। কিন্তু দুঃখজনক হলো সত্যি, রসায়ন সাবজেক্টটা অপশনালও না, এটা হচ্ছে কি আমাদের ঐচ্ছিক। ঐচ্ছিক মানে এটা আমাদের পড়তেই হবে, এটার অপশন কোনো নাই যেটার পরিবর্তে অন্য একটা সাবজেক্ট পড়ব। তো এখন আমাদের যে একটা অধ্যায় সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, সেটা আমাদের রসায়ন দ্বিতীয় পত্র। রসায়ন প্রথম পত্রে এমন কোনো অধ্যায় নাই যে অধ্যায়টা অনেক চ্যালেঞ্জিং। রসায়ন দ্বিতীয় পত্রে যেহেতু এই অধ্যায়টা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, আর এই অধ্যায়টা পড়তে গেলেই আমাদের অনেক মাস সময় লাগে, কয়েক মাস লেগে যায়। আমরা যদি অফলাইনেও প্রাইভেট পড়ি, দেখবা কমপক্ষে 3 থেকে 4 মাস লাগায় এটা পড়াবে, তারপরও কিন্তু এই অধ্যায়ের কুল কিনারা আমরা খুঁজে পাবো না। কেমনে শুরু করব, কেমনে শেষ করব, কেমনে কি লিখব, সব কিছু আমরা গুলিয়ে ফেলবো, এটাই বাস্তব। তারপরও আমরা চেষ্টা করব এই অধ্যায়টা যখন শুরু করব, এই অধ্যায়টা শুরু করার মুহূর্তে মানসিক একটা আত্মবিশ্বাস, একটা সাহস নিয়ে যাতে শুরু করতে পারি, যাতে করে এই অধ্যায়ের ভয় ভীতিটা আমার পরবর্তীতে কাজ না করে। তো আমি ব্যক্তিগতভাবে তোমাদের এই জায়গাতে, মানে এই যে জুম ক্লাসে আমি যে পড়াবো রসায়ন দ্বিতীয় সাবজেক্ট বা দ্বিতীয় পত্রটা, এই যে দ্বিতীয় যে অধ্যায়টা আছে, যেটা জৈব রসায়ন বলতেছি আমরা, এই দ্বিতীয় অধ্যায়টা আমরা সবার শেষে শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে আমাদের 5টা অধ্যায়ের মধ্যে 1 নম্বর অধ্যায়, 3 নম্বর, 4 নম্বর, এই 3টা অধ্যায় হচ্ছে অনেক সহজ অধ্যায় এবং অনেকটা স্মুথলি শেষ হয়ে যাবে।
প্রথম অধ্যায়ের নাম পরিবেশ রসায়ন, 3 নাম্বারটার নাম পরিমাণগত রসায়ন, 4 নাম্বারটার নাম হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। এই 3টা অধ্যায় যদি ভালো করে শিখতে পারো, রসায়নে 5টা সিকিউ দেওয়া এনাফ, ইজিলি দিতে পারবা। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের পঞ্চম যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকেও আমাদের গতে বা ঘতে মিক্সিং প্রশ্ন হয়। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়, আমাদের জৈব রসায়ন থেকে 2টা প্রশ্ন হয়, 2টা সিকিউ প্রশ্ন আসে, কম হইলেও 2টা সিকিউ আসে। তো এই 2টা সিকিউ কিন্তু আমরা আসলে অনেকে উত্তর করতে চাই না, বা উত্তর করতে গেলেও আমরা সঠিকভাবে লিখে আসতে পারি না, ভুল হয়েই যায়। তো সেই প্যারাটা নিয়ে লাভ নাই, আমরা ঠান্ডা মাথায় এই অধ্যায়টা পড়ব এবং সহজভাবে এই সাবজেক্টটা আমরা কী করব, স্টার্ট করব, যাতে আমাদের পরবর্তীতে কোনো চাপে পড়তে না হয়। তো রসায়ন দ্বিতীয় পত্র শুরু করতেছি, আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো এই যে রসায়ন দ্বিতীয় পত্রের জন্য আমরা যেই বইগুলো কিনবো আর কি বাজার থেকে, তোমাদেরকে বলতেছি 2 লেখকের বই তোমরা বাজার থেকে কিনতে পারো। আমি তোমাদের সামনে দেখাচ্ছি। রসায়ন দ্বিতীয় পত্রের জন্য আমরা প্রথম যে বইটা তোমাদের সামনে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বই। এটা দেখতে সবুজ রঙের বই। এই বইটা তোমরা কিনতে পারো লাইব্রেরি থেকে। গাজী মোহাম্মদ আহসানুল কবির, জাস্ট বইয়ের লেখকের নামটা গাজী মোহাম্মদ আহসানুল কবির, এটা হচ্ছে সেই বই। এই বইটা তোমরা ক্রয় করতে পারো। এই বইটা কিনলে মোটামুটি এই সাবজেক্টটা সহজে সাজানো গোছানোভাবে তোমরা আরও শিখতে পারবা। এটা হচ্ছে আমাদের বই নিয়ে কথা, হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যাবাকাস পাবলিকেশনের বই, অ্যাবাকাস পাবলিকেশন। তো যারা বই কিনবা, আমাদের এইখানে তো হচ্ছে কলেজে ভর্তি হবে, 2টা স্টুডেন্ট জয়েন করছে, থ্যাংক ইউ সো মাচ। একটাকে জয়েন করছে ইউসুফ হচ্ছে উত্তেজিত ব্যাচের স্টুডেন্ট। আমার এসএসসি সময় থেকে তুমি পড়তেছো আমার কাছে, থ্যাংক ইউ সো মাচ ইউসুফ। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাসে তুমি জয়েন করছো, আমি খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। একটু ইউসুফ ওয়েট করো, ক্লাসটা শেষ পর্যন্ত তুমি থাকো। আমি তোমার এই নামটা লিখতেছি, তেজস্ক্রিয় ব্যাচের নাম। আর আমাদের সুমনা জয়েন করছো। আর আমাদের ক্লাসে মিম আজকে নাই, মিম থাকলে অনেক ভালো হতো। মিমও কিন্তু তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট, ও কিন্তু মোটামুটি রেগুলার ক্লাস করতেছে। থ্যাংক ইউ সো মাচ ইউসুফ জয়েন করছো। আমি লিখে দিলাম ইউসুফের নাম, তেজস্ক্রিয় ব্যাচ, আর সুমনাও তেজস্ক্রিয় ব্যাচ। তোমরা কলেজে ভর্তি হবা। তো বলি, সুমনা, ইউসুফ, রসায়ন দ্বিতীয় পত্রে এই বইটা তোমরা কিনবা, যদি বই কিনা শুরু করো আর কি। লেখকের নাম হচ্ছে গাজী মোহাম্মদ আহসানুল কবির। এই বইটা রসায়নের জন্য অনেক সাজানো গোছানো বই। এই বইটা তুমি সহজে পড়ে বুঝতে পারবা। এই বইটা কিনলে তোমার মোটামুটি প্রতিটা অধ্যায়ের যে টপিকগুলো আছে ইজিলি আয়ত্ত হবে। তবে রসায়নে শুধু এই বইটা কিনলেই হবে না, রসায়নের জন্য আমাকে আরও একটা বই কিনতে হবে। প্রাথমিকভাবে এই বইটা কিনবা। এই বইটা কিনলে প্রতিটা অধ্যায়ের টপিকগুলো সহজে বুঝতে পারবা এবং তোমার কাছে সাজানো গোছানো মনে হবে এই বইটার প্রতিটা অধ্যায়, এবং তুমি পড়া মজা পাবা এই অধ্যায়টা, এই বইটা, যে অধ্যায়গুলো পড়বা। কিন্তু আমাদের এই বইটা ছাড়াও ইনফরমেশনের দিক দিয়ে যে বইটা সবচেয়ে এগিয়ে, সেটা হচ্ছে সেই স্পেশাল বই, যে বইটা লেখকের নাম হাজারি ও নাকসার। তোমাকে এই বইটাও কিনতে হবে। সুমনা আর হচ্ছে ইউসুফ, তোমরা তো কলেজে ভর্তি হবা, এখনও বই টই কিনো নাই। কোন বই কিনবা, কোনটা কিনলে ভালো হবে, কোনটা কিনলে খারাপ হবে, এগুলো তো আমরা জানি। তো আমাদের থেকে পরামর্শ নিবা। যেহেতু আজকে ক্লাসে জয়েন করেই ফেলছো, ক্লাসও করতেছো, খুশি হলাম। তো এই মুহূর্তে তোমরা বইটার নাম দেখে নাও, বইটার চেহারাও দেখে নাও। এটা হচ্ছে সেই বই, যেই বইয়ে প্রচুর ইনফরমেশন আছে, এবং এই বই থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, বিভিন্ন পাবলিক ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন রসায়ন থেকে আসে, এবং এই বইটা অনেকটা যুগান্তকারী বই। অনেক ইনফরমেশন তুমি এই বই থেকে পেয়ে যাবা। তো যারা আর কি তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট আমার আছো, ইউসুফ আর হচ্ছে এই মুহূর্তে আছো আমাদের সুমনা, তোমাদেরকে বলতেছি, তোমরা কি কথাগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। একটু রেসপন্স করতে হবে, ভয়েসে কথা বললে যদি পারো ভালো হয়। ভয়েসে বলতে পারবা? ইউসুফ, সুমনা, আমার কথাগুলো কি বুঝতে পেরেছো? একটু তোমরা রেসপন্স করো, ভয়েসে বলো। আচ্ছা, সুমনা বলছো, থ্যাংক ইউ। ইউসুফও রেসপন্স করো। তো এটা হচ্ছে আমাদের ইনফরমেশন কালেক্ট করার বই। এটা হচ্ছে হাজারি নাকসারের বই। এই বইটা হচ্ছে এইরকম ডিজাইন করা, হ্যাঁ। এই বইটাও তোমাদের কিনতে হবে। থ্যাংক ইউ ইউসুফ, রেসপন্স করছো, খুশি হলাম। এটা হচ্ছে হাসান বুক হাউস পাবলিকেশন। তো বই নিয়ে কথা হলো, বই দুইটাই কিনবেন। এই দুইটা বই লাগবে। একটা বই হচ্ছে সাজানো গোছানো, আর একটা বই হচ্ছে ইনফরমেশন কালেক্ট করার জন্য।
এবং আমাদের তো আসলে প্র্যাকটিস করতে হবে, তাই না? আমরা তো শুধু বই পড়লেই আমাদের সব কমপ্লিট হয়ে যায় না, আমাদের তো প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমার একটা গাইড লাগবে। তো যারা গাইড কিনতে চাও অবশ্যই রয়্যাল গাইডটা কিনবা। রয়্যাল গাইড, এই যে রয়্যাল গাইড তোমাদের সামনে এখন বর্তমানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই রয়্যাল গাইড। যদিও এটা কি এইচএসসি 27 ব্যাচ উত্তেজিত ব্যাচের গাইড, আমার বোন 27 ব্যাচের শিক্ষার্থী, তো ওর গাইডটা নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। গাইডটা দেখতে এমন, এই রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন, দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন, এই গাইডটা অনেক সুন্দর, এই গাইডটা লাগবে। তো এই গাইডটা যদি তুমি কিনতে না চাও, যদি চাও আমি অন্য কোনো গাইড কিনবো, সেক্ষেত্রে নিউটন কিনতে পারো। রয়্যাল গাইড কিনবা অথবা কি কিনবা, নিউটন কিনবা। কিন্তু এই গাইডগুলো ছাড়া সায়েন্সের জন্য অন্তত অন্য কোনো গাইড তোমার কিনতে হবে না বা তুমি কিনবা না, এটা হচ্ছে মূল কথা। ওকে, মনে থাকবে সবার। যারা বই কিনো নাই বইগুলো কিনে ফেলবা দ্রুত, আর যারা গাইড কিনো নাই এই রয়্যাল গাইড কিনবা বা নিউটন গাইড কিনবা। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সায়েন্সের ক্লাসে মাশাআল্লাহ প্রায় 8 জন, প্রায় অনেক মাস পর এই সংখ্যাটা 8 জন জয়েন করছো। এমএসটি স্বর্ণা জয়েন করছো। স্বর্ণা, তোমার পরিচয়টা আমাকে জানালে আমি খুশি হতাম। আমরা এখনই ক্লাস শুরু করে দিব, আমাদের মূল ক্লাস শুরু হবে এখনই। স্বর্ণা যদি আমাকে বলতা তুমি এইচএসসি কত ব্যাচ, 27 নাকি 28, আর আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার একটা যে গ্রুপ আছে সেখানে তুমি অ্যাড আছো কি? স্বর্ণা কি চলে গেছে? ও আচ্ছা, হ্যাঁ চলে গেছে। চেষ্টা করছে ইয়া করার জন্য, থ্যাংক ইউ। তো দেখো, এটা আমাদের মোটামুটি গাইড সম্পর্কে কথা হলো। এখন আমরা আমাদের এই যে 5টা অধ্যায় আছে, পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন আর অর্থনৈতিক রসায়ন, আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব। কিন্তু একটা সাজেশন তোমাদেরকে আমি বলি, এই সাজেশনটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, আমাদের এই 5টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টা থেকে পরীক্ষা কীরকম প্রশ্ন আসছে আমি এটা জাস্ট দেখিয়ে আমাদের মূল আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, অধ্যায়ভিত্তিক বোর্ড পরীক্ষার প্রশ্নগুলি সৃজনশীল অংশে যে স্পেশাল সাজেশন বা ফ্লোচার্ট দেখা যাচ্ছে সবার এখানেই, দেখতে পাচ্ছ আশা করি। দেখা যাচ্ছে কি সবার এখানে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সাজেশন চার্ট। 2015 থেকে 25 সাল পর্যন্ত মোটামুটি যতগুলো বোর্ড পরীক্ষা প্রশ্ন আসছে, এর মধ্যে অধ্যায় 1 থেকে 120টা প্রশ্ন আসছে সিকিউতে। 2 নাম্বার অধ্যায়টা জৈব যৌগ, যেটা সবচেয়ে কঠিন অধ্যায়, না অনেকেই পড়তে চায় না, এখান থেকে 162টা আসছে, অনেক বেশি। 3 নাম্বারটা থেকে আসছে 118টা প্রশ্ন, 4 নাম্বার থেকে আসছে 86, আর সবচেয়ে কম আসছে 5 নাম্বারটা থেকে 33টা। তো সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 2, যেখান থেকে প্রতি বছর 2টা সিকিউ প্রশ্ন আসে, 2 সেট বলতে পারা যায়। কিন্তু দুঃখজনক হইল সত্যি, এই অধ্যায়টা কেউ পড়তে চায় না, অনেক কঠিন এই জন্য। তবে আমরা আজকে 1 দিয়ে শুরু করব। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, 3 থেকে আসে, 4 থেকে আসে। এই 3টা অধ্যায় ভালো করে পড়লেই এনাফ, 1, 3, 4, আর যদি 5 পড়তে পারো তো আরও ভালো। ওকে, তো আজকে আমরা 1 দিয়ে শুরু করব। এই হচ্ছে আমাদের এই অধ্যায়টার ফ্লোচার্ট, মানে এই সাবজেক্টটার ফ্লোচার্ট। আশা করি এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, এখানে মোটামুটি এটা দেখাইছি, আমি এটার ফ্লোচার্টের ছবি তোমাদের দিয়ে দিব। ওকে, তাহলে আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের আজকের যেই মূল যেই পড়ালেখা, রসায়নের যে অধ্যায়টি আমরা শুরু করব তার নাম হচ্ছে পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়নে কিন্তু আমাদের, আচ্ছা এখন কথা হচ্ছে যে প্লাস আসবে, এটা আসলে প্লাস বিষয়টা একটু অন্যরকম আর কি। প্লাসের বিষয়টা মানে একটা হচ্ছে রেজাল্ট ভালো করা, একটা হচ্ছে প্লাস, এটা দুইটা ডিফারেন্টভাবে কাজ করে। আমি জানা দিব না, আপাতত আমি একটু পড়াই। হ্যাঁ, আমি এটা নিয়ে পরে আলোচনা করব যে কত সাবজেক্টে কত মার্ক, কী অধ্যায় পড়লে আমরা ভালো রেজাল্ট করব, A+ পাবো, এগুলো আমি পরে আলোচনা করব এক সময়। আপাতত আমরা আমাদের ক্লাস স্টার্ট করতেছি এই মুহূর্তে। দেখো, তো আমাদের পরিবেশ রসায়ন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা কিন্তু আমার প্রতি বছরই এখান থেকে প্রশ্ন হয়। এই অধ্যায়ের আমি যদি একটু ওভার রিভিউ দিই, এই অধ্যায়টা একবারে সহজ একটা অধ্যায়। এই অধ্যায় যত তুমি সূত্র মনে রাখতে পারবা ততই তুমি উত্তর করতে পারবা, এবং এই অধ্যায়টা খুব সহজেই তোমার কমপ্লিট হয়ে যাবে খুব কম সময়। তবে এইখানে অনেকগুলো সূত্র আমাদের জানতে হবে, প্রতিটা পার্টে অনেকগুলো টপিক আছে, সেখান থেকে সূত্রগুলো মুখস্থ করে প্রচুর ম্যাথ সলভ করতে হবে। এই অধ্যায়টা টোটালি ম্যাথমেটিক্স নির্ভর অধ্যায়, প্রচুর অঙ্ক, প্রচুর মেকানিজম। হ্যাঁ, এই অধ্যায়ের সাথে আবার ফিজিক্স একটা সম্পর্ক আছে। ফিজিক্স ফার্স্ট পেপারের 10 যে অধ্যায়টা আছে,
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেই অধ্যায়ের সাথে এটা কি আছে, রিলেটেড আছে। চলো শুরু করি। বয়েলের সূত্র, প্রথমত আমাদের সংজ্ঞা পড়তে হবে। বয়েলের সূত্র কাকে বলে? এটা বইতেও লেখা আছে, আমি সুন্দর করে লিখছি যাতে তোমরা মোটামুটি নোট করে লিখতে পারো আর কি। নোটগুলো দিয়ে দিব পরে, গ্রুপ থেকে নিয়ে নিও। বয়েলের সূত্র সংজ্ঞাটা কর্ণঙে পরীক্ষায় আসে মাঝে মধ্যে, এটা মনে রাখবেন, এমসিকিউ তো কাজে লাগবে, জাস্ট সংজ্ঞাটা মুখস্থ রাখবেন বোঝার জন্য। তো আমি বলি বয়েলের সূত্রটা আমি তোমাদেরকে উচ্চারণ করে দিতেছি। আমি একটু জুমটা ঠিক করি, আমার জুমটা এখনও ঠিক হয় নাই। হ্যাঁ, এবার আমরা শুরু করব। দেখো, সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যখন স্থির থাকবে, গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর যে চাপ প্রয়োগ করা হবে সেই চাপের ব্যস্তানুপাতিক হবে। এখন এই কথাটাই যদি আমরা সূত্র দিয়ে লিখি তাহলে আমাদের ঠিক এইরকম দেখা যাবে। তোমরা যদি দেখতে পাও তাহলে আশা করি বুঝতে পারবা, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বিবৃতি, আর এই বিবৃতি থেকে যদি আমরা সূত্র লিখতে চাই, এটা হচ্ছে সেই সূত্র আর কি। ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক 1/p। আফিফা, আয়াত, সুমাইয়া, বিথি, রিয়াজ এবং সুমনা, তেজস্ক্রিয় ব্যাচের সুমনা, একটু মনোযোগ দিও। এই সংজ্ঞাটা মুখস্থ করবা আর এই সূত্রটা একটু দেখো। আমাদের এখানে যা যা বলছে সংজ্ঞার মধ্যে, এই সূত্রের মধ্যে তাই বলা আছে। বাম পাশে হচ্ছে ভি, ভি মানে হচ্ছে আয়তন, গ্যাসের আয়তন। আমরা জানি গ্যাস চাপ প্রয়োগের ফলে আয়তনের ব্যাপার স্যাপার ঘটে। গ্যাস একটা পদার্থ, তো এর একটা চাপ আছে, আয়তন আছে, হ্যাঁ, এর একটা টেম্পারেচারের ব্যাপার স্যাপার আছে, সব কিছুই। তো যদি আমি একটু জুম করি তাহলে তোমরা ইজিলি দেখতে পাবা সূত্রটা হচ্ছে ঠিক এইরকম। বয়েলের সূত্র, বয়েল যেখানে টেম্পারেচারটা স্থির থাকবে, স্থির তাপমাত্রায় সূত্রটা আমরা ঠিক এইভাবে লিখব, ভি সমানুপাতিক 1/p। অর্থাৎ একটি গ্যাসের তাপমাত্রা যখন স্থির থাকবে তখন ওই গ্যাসে যত চাপ প্রয়োগ করবা গ্যাসের আয়তন ততই কি হবে, হ্রাস পাবে। আয়তন ভি সমানুপাতিক 1/p। এখানে ভি আর পি, ভি হচ্ছে গ্যাসের আয়তন, পি হচ্ছে গ্যাসের চাপ, এরা পরস্পর ব্যস্তানুপাতিক। এই যে ব্যস্তানুপাতিক, আমাদের বয়েলের সূত্রে বলতেছে একটি গ্যাসের আয়তন তার চাপের কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তনটা কমে যাবে, চাপ যদি কমিয়ে দাও আয়তন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। প্রথমত সংজ্ঞা মুখস্থ করবা, দেন আমাদের সূত্র মনে রাখার চেষ্টা করবা। আর আমরা আয়তনের যে আসল একক ব্যবহার করব সেটা হচ্ছে লিটার একক, এল দিয়ে প্রকাশ করা হয়। আর চাপের যে একক আছে অ্যাটমসফিয়ার, এটিএম দিয়ে প্রকাশ করা হয়। আসলে এগুলো হচ্ছে এককের বিষয়, তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করি আর কি। হ্যাঁ, তো এখন একটা বিষয় বলি, এই যে আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি, এগুলো তো মোটামুটি বুঝতেছো তাই না? একটা গ্যাসের মধ্যে তো আয়তন পাওয়া যায়, চাপ দিলে চাপের একটা রাশি পাওয়া যায়, আবার তাপমাত্রাও থাকে। এই বিষয়গুলো তো ক্লিয়ার তাই না? সুমনা আমাকে জানাও যে এই বিষয়গুলো বুঝতেছো কেমন। গ্যাসের মধ্যে চাপ, আয়তন, তাপমাত্রা এগুলো কিন্তু আমরা রসায়নে পড়ছি, এগুলো ছিল আমাদের 9-10-এ। হ্যাঁ, আচ্ছা, তারপর আমাকে জানাও সুমন এগুলো বুঝতেছো কীরকম। হ্যাঁ, চাপ, আয়তন, তাপমাত্রা কী জিনিস, তারপর হচ্ছে লিটার, অ্যাটমসফিয়ার, এগুলো কী জিনিস। হ্যাঁ, এগুলো একটু আমাকে জানাও, চ্যাট বক্সে বইলো বা ভয়েসেও বলতে পারো, যতটুকু বুঝতে পারো আর কি। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা যদি এই সমানুপাতিকের পরিবর্তে একটা সমান সমান সাইন ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে হবে। আমরা সমানুপাতিকের পরিবর্তে সমান সমান সাইন ইউজ করলাম, আমাদের শর্ট সিলেবাসে ছিল, এজন্য একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তোমাদের শর্ট সিলেবাস ছিল, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মনোযোগ দাও। যদি সুমনা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে বলো। তারপরেও প্রাথমিকভাবে আমি তোমাদের জাস্ট বলতেছি যে কোনটাকে আয়তন বলে, কোনটাকে চাপ বলে, কোনটাকে তাপমাত্রা বলে, জাস্ট প্রতীকগুলো খেয়াল রাখবা। তো সমানুপাতিকের পরিবর্তে সমান সমান ইউজ করলে একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে হয়, যেটাকে আমরা বলি কে। এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কে, আর ইনটু 1/p, শেষ। সমানুপাতিকের পরিবর্তে একটা সমান সমান ইউজ করব আর একটা ধ্রুবক দিব। ধ্রুবকটা কে হইতে পারে, ধ্রুবকটা এল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তবে আমাদের সবসময় সমানুপাতিক ধ্রুবক কে ইউজ করা হয়, এটা হচ্ছে মূল বিষয়, কে ব্যবহার করা হয়। এখন আমরা যে কাজটা করব,
এখানে নিচে হচ্ছে পি, পি হচ্ছে কি নিচে, আর উপর হচ্ছে ভি। এখন নিচে উপরে আমাদের আড়াআড়ি গুণ হবে, তাহলে যদি নিচে উপরে আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের এই রকম একটা জিনিস পাওয়া যায়, এই যে পি ইন্টু ভি ইকুয়াল টু কে, কে দিয়ে 1 গুণ করলে তো কেই হয়, আর পি দিয়ে ভি গুণ করলে তো পি ইন্টু ভি মানে পিভি হবে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সর্বশেষ অংশ, পি ভি ইকুয়াল টু কে। গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তনের গুণফল হচ্ছে কে এর সমান। এতটুকু কথা বুঝতে পারছো কি সবাই? আফিফা, মুজাহিদ, সুমাইয়া, তারপর হচ্ছে কি বিথি, রিয়া, সুমনা, বুঝতে পারছো? জাস্ট আয়তন আর চাপের গুণফল হচ্ছে কে এর সমান, এতটুকু মনে রাখলেই হবে। কে হচ্ছে একটা ধ্রুবক রাশি আর কি, কে হচ্ছে কি একটা ধ্রুবক রাশি। আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল রাখবা, ওই যে বলছিলাম যদি 1/, আকারে থাকে তাহলে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে ডান দিকটা বাড়লে বাম দিকটা কমে যাবে, বাম দিকটা কমলে ডান দিকটা বেড়ে যাবে, মানে একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, ব্যস্তানুপাতিক উল্টা আর কি। আর সমানুপাতিক হলে বাম পাশটা যদি বৃদ্ধি পায় ডান পাশটাও বৃদ্ধি পাবে, বাম পাশটা কমে গেলে ডান পাশটাও কি কমে যাবে। এটা হচ্ছে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের মধ্যে সম্পর্ক। এখন এই যে পি ভি ইকুয়াল টু কে, এইখান থেকে আমাদের বয়েলের সূত্রটা তৈরি করতে হবে, বয়েলের সূত্রটা লিখতে হবে। পি ভি ইকুয়াল টু কে থেকে আমরা এই সূত্রটা লিখব, এটা হচ্ছে বয়েলের সূত্রের বিস্তারিত একটা পার্ট। হ্যাঁ, খেয়াল রাখবা, সূত্র হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু K। এটাই হচ্ছে বয়েলের সূত্রের বিস্তারিত একটা ফর্ম, বয়েলের সূত্রের একটা কি বিস্তারিত ফর্ম। এই সূত্রটা মুখস্থ করবা, P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু K। তবে এখানে সবগুলো মুখস্থ করতে হয় না, শুধুমাত্র এই জায়গাটা মুখস্থ রাখতে হয়। অঙ্ক করার জন্য তোমাকে এটা মুখস্থ করতে হবে, শুধু অঙ্ক করার জন্য। P1 V1 ইকুয়াল টু P2 V2 মুখস্থ করো সবাই, P1 V1 ইকুয়াল টু P2 V2, P1 V1 ইকুয়াল টু P2 V2, শেষ। আমাদের জাস্ট ম্যাথ করতে হবে, এই জন্য আমরা সূত্র মুখস্থ করতেছি প্রাথমিকভাবে। ম্যাথ করতে গেলে এগুলো লাগবেই লাগবে, এই জন্য জাস্ট ডাইরেক্ট মুখস্থ, আর কিছু না। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা ছোট্ট বিষয় বুঝাই, সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ারলি বুঝাই, একটা সুন্দর গল্পের মাধ্যমে তোমরা বুঝতে পারবা। সবাই জানো তার কাটা, তার কাটা যেটাকে আমরা তার কাটা মারি আর কি, তার কাটার দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে মোটা প্রান্ত, একটা হচ্ছে চিকন প্রান্ত। মোটা প্রান্তটা একটু কি হয়, চ্যাপ্টা হয়, চিকন প্রান্ত একটু সরু হয়। তো মোটা প্রান্তটা যেহেতু মোটা হয় বা চ্যাপ্টা হয়, তো এটার আয়তনটা থাকে বেশি, আয়তনটা কি থাকে বেশি। আর আমরা জানি আয়তন বেশি হলে চাপ হবে কম, চাপ হবে কম। তার মানে যেহেতু এই জায়গাটার আয়তন বেশি, তার মানে এই জায়গাটার চাপ কম, কারণ একটা অপরটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। কথাটা কি বুঝতে পারছো এতটুকু? আয়তন বেশি হলে ওই জায়গায় চাপ কম থাকে, জাস্ট উল্টা। সুমনা রেসপন্স করো, সুমনা একটু বেশি রেসপন্স করবে, যেহেতু তুমি এগুলো হয়তো আগে তোমার সিলেবাসে ছিল না, তো একটু সমস্যা হইতে পারে তোমার। তো যেখানে চাপ বেশি সেখানে, যেখানে আয়তন বেশি সেখানে চাপটা কম থাকবে, এটা হচ্ছে এই সম্পর্ক থেকে বলা যায়, একটা বেশি হলে একটা কম হবে। আমার আসলে ওই যে নেট একটু ডিসকানেকশন হয়ে যাচ্ছে, তো এই জন্য আর কি একটু লোডিং হচ্ছে এরকম আর কি। আমি আবার স্ক্রিনে চলে আসতেছি। দুঃখিত, আসলে আমার হঠাৎ করে ওয়াইফাই একটু ডিসকানেকশন হয়ে গিয়েছিল, তো আমি একটু চলে গিয়েছিলাম। এবার কি শুনতে পাচ্ছ? এবার সব ঠিক আছে? আফিফা, মুজাহিদ, সুমাইয়া, বিথি, রিয়া, সুমনা, সব কিছু ঠিক আছে? ওকে, আমি তাহলে শুরু করব সামনে। ওকে ওকে, তাহলে একটা বিষয় খেয়াল করো, তো আয়তন বেশি হলে চাপ কম হয়, আর এই জায়গার মধ্যে আমার আয়তনটা কম, কারণ এখানে খুবই চিকন অংশ, আয়তন কম কিন্তু চাপ বেশি। তুমি দেখবা এই যে একটা তার কাটা, সাপোজ এটা তার কাটা মনে করো, এই তার কাটা এটা হচ্ছে মোটা প্রান্ত, এটা হচ্ছে চিকন প্রান্ত। এখন এই চিকন প্রান্ত দিয়ে কি বেশি ব্যথা পাওয়া যায়, নাকি মোটা প্রান্ত দিয়ে গোতা দিলে বেশি ব্যথা পাওয়া যায়? বলো তো কোন জায়গা দিয়ে গোতা দিলে বেশি ব্যথা পাবো? এটা দিয়ে নাকি যে এটা দিয়ে? এটা দিয়ে নাকি যে এটা দিয়ে? কোনটা দিয়ে? চিকনটা দিয়ে। হ্যাঁ, চিকনটা দিয়ে, কারণ কি চিকন অংশের চাপ কম, সরি উল্টা বলছি, চিকন অংশের কি কম, আয়তন কম। চিকন অংশের আয়তন কম কিন্তু চাপ বেশি, এটা দিয়ে যদি চাপ প্রয়োগ করি
চাপের পরিমাণ বেশি হবে, ব্যথা পাবা বেশি। আর এদিক দিয়ে চাপ দিলে ব্যথা পাইবা না। যে জায়গায় আয়তন কম সে জায়গায় চাপের মান বেশি হয়, ব্যথা পাওয়া যায়। সুমনা ব্যাপারটা বুঝছো? পিনের যে জায়গাটা আয়তন কম সে জায়গায় চাপ বেশি হয়, সেটা দিয়ে ব্যথা পাওয়া যায়। কিন্তু যে জায়গায় আয়তন বেশি চাপটা খুবই কম থাকে, ব্যথা পাওয়া যায় না। এটা আর কি চাপ আর আয়তনের একটা ব্যস্তানুপাতিক উদাহরণ দিলাম আর কি। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। ওকে, তো আমরা এখান থেকে আর কিছু বকবক করব না, আমরা তো সূত্র মুখস্থ করব শুধুমাত্র এইটা P1 V1 = P2 V2 যখন আমরা ম্যাথ সলভ করবো এটা লাগবেই লাগবে। এখন P1 V1 এটা আসলে কি, আবার P2 V2 এগুলো কি, এগুলো আমরা এখন শিখব। এখন এগুলো শেখার জন্য আমি তোমাদেরকে বাংলা যে নামগুলো আছে সেই নামগুলো আমি বলে দিই। P বলতে চাপ, V বলতে আয়তন। P বলতে চাপ, V বলতে আয়তন। 1 বলতে প্রাথমিক, 2 বলতে পরবর্তী। 1 বলতে প্রাথমিক, 2 বলতে কি পরবর্তী। জাস্ট খেয়াল রাখবা। তো আমরা যদি এখানে একটা বিষয় তোমাদেরকে দেখাই, এই যে আমাদের যে সূত্রটা আমরা ডেভেলপ করছি P1 V1 = P2 V2, এই সূত্রটা যদি আমি তোমাদেরকে এখানে পরিচয়গুলো দেখা দিই, ডান দিকে এর পরিচয়গুলো খুব সুন্দরভাবে তুমি দেখতে পাচ্ছ। যেমন এখানে P1 না তোদের আছে মনে হয়, কি বললাম আমি বুঝি নাই। আচ্ছা যাক, সমস্যা নেই। দেখো আমরা এইচএসসি ফোকাস লেখাপড়া করতেছি, তো সেহেতু সেক্ষেত্রে এটা আমরা পড়ি। আমাদের ক্লাসে আজ নতুন অতিথি জয়েন করছে, অনর GFY LX P2। তোমার নামটা একটু বলতে পারবে? অনর, HONOR, অনর। তুমি যদি ভয়েসে কথা বলতে পারতা খুশি হতাম। আমাদের ক্লাস চলতেছে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। মেবি তুমি আজকে নতুন আমাদের ক্লাসে। অনর, তুমি একটা কাজ করো, হাতের বামে আনমিউটে চাপ দাও। আনমিউট, হাতের বাম পাশে আনমিউট আছে, সেখানে চাপ দিলে তোমার কথা আমি শুনতে পাবো। ট্রাই করো একটু। হাতের বাম পাশে আনমিউট একটা অপশন আছে, স্পিকার, সেটা হচ্ছে স্পিকার অপশন, সেটা চাপ দিয়ে কথা বলতে পারো চাইলে। অথবা এখানে লেখা আছে চ্যাট, চ্যাট বক্সে তোমার নাম পরিচয় বলতে পারো। হ্যাঁ, এই অধ্যায়ের সাথে আদর্শ গ্যাস ও তত্ত্বের মিল আছে। আচ্ছা সমস্যা নাই অনর, যদি আনইজি ফিল হয় তুমি চ্যাট বক্সেই তোমার পরিচয় নাম জানাও আমাকে, আমাকে বলবা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অ্যাড আসো কিনা। তো দেখো বাচ্চারা, আমরা যেটা আলোচনা করতেছিলাম, P1 বলতে প্রাথমিক চাপ, V1 বলতে প্রাথমিক আয়তন, আর P2 বলতে পরবর্তী চাপ, V2 বলতে পরবর্তী আয়তন। জাস্ট এই 4টা ইনফরমেশন মুখস্থ করতে হবে, ম্যাথ করতে গেলে আমাদের এগুলো কাজে লাগবে। হ্যাঁ অনর, এবার তোমার SMS পেয়েছি। অনর, তুমি আমাকে জানাও, তোমার নাম পরিচয় জানাও। তুমি এইচএসসি 27 নাকি 28 আমাকে জানাও। আর আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো কিনা দ্রুত বলতে হবে, সময় কম আমাদের। হ্যাঁ, টাইপ করে লিখে জানাও, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তো বাকি বাচ্চারা যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো খেয়াল রেখেন যেটা বলতেছিলাম, এই জায়গার মধ্যে আমরা তো সূত্রটা মুখস্থ করলাম, পরিচয় জানতে পারলাম। এখন আমি তোমাদের কাছে একটা সুন্দর উদাহরণ দিয়ে এই যে সূত্রটা আছে এই সূত্রটার ব্যাপার বোঝাবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপে অ্যাড নাই। আচ্ছা অন্য একটা কাজ করো, তুমি যেহেতু হোয়াটসঅ্যাপে অ্যাড নাই, মেসেঞ্জার থেকে মেবি জয়েন করছো হয়তো, তুমি এই মুহূর্তে যেই মেসেঞ্জার গ্রুপ থেকে জয়েন করছো সেইখানে গিয়ে আমাকে একটা ইনবক্সে মেসেজ দাও এই মুহূর্তে। আদারওয়াইজ আমি হয়তো তোমার সাথে পরে যোগাযোগ করার সুযোগ পাবো না। আসলে যারা ক্লাসে নতুন ওদেরকে লগে লগে আমার সাথে যোগাযোগ করতে হয়, যাতে পরবর্তীতে ওদেরকে আমি চেক করতে পারি, খুঁজে পাই। এই মুহূর্তে মেসেঞ্জারে গিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলো, স্যার আমি অনর আজকে ক্লাসে জয়েন করছি, রসায়ন ক্লাসে। ঠিক এখনই SMS-টা দিতে হবে, আদারওয়াইজ হয়তো পরবর্তীতে তোমার সাথে আমার কন্ট্যাক্ট নাও হইতে পারে। তো এই মুহূর্তে SMS দাও, তাহলে তোমার সাথে আমার যোগাযোগ হবে, আমি তোমার সাথে সব কিছু আলোচনা করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারবো। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো সবাই, এই যে আমরা P1 V1 P2 V2 এটার মাহাত্ম্য বুঝবো, এটা বুঝতে গেলে আমাকে এই উদাহরণটার দিকে তাকাতে হবে, মনোযোগ দিতে হবে ক্লাসটা। এখানে একটা গ্যাস আছে মনে করো, এটা একটা গ্যাসীয় বেলুন, এটা আরেকটা বেলুন, এটা আরেকটা বেলুন। এই 3টা বেলুন কিন্তু একরকম না, একটা একটু বড়, একটা একটু মাঝারো, আর একটা একটু ছোট। তো তোমরা দেখতে পাচ্ছ 3টা বেলুনের শেপ 3 রকম, এবং বেলুনের মধ্যে লেখা আছে 2L, আবার লেখা আছে 1L, আবার লেখা আছে 0.5L।
এই এল মানে কিন্তু লিটার, এল মানে কি লিটার, এটাকে বলা হয় আয়তনের একক, আয়তন ভি এর একক। কথাটা মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ। এল মানে লিটার, লিটার মানে কার একক, আয়তন ভি এর একক। সবাই কি কথাটা বুঝতে পারছো, মনে থাকবে? এল মানে লিটার, এটা আয়তনের একক, এটা হচ্ছে ভি এর একক। দ্রুত রেসপন্স করবেন, সময় কম, তাতেই বলতে হবে। বুঝতে পারছেন কি? আর বলি একটা কথা, হ্যাঁ, আমাদের কিন্তু এই যে ক্লাসটা, এই ক্লাসটা লিঙ্ক আরেকটা আসবে, এক ক্লাসে কিন্তু এটা শেষ হয় নাই, আরেকটা লিঙ্ক আমি দিব, সেই লিঙ্কে পরবর্তী অংশগুলো আমরা শেষ করব। তো লিঙ্ক চলে গেলে একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরে নতুন লিঙ্ক পাবেন, দেন আবার জয়েন করবেন। ক্লাস কিন্তু শেষ হয় না এখন। আর দুঃখজনক বিষয়, অনর, তোমার কি আমি SMS পেয়েছি? আচ্ছা, ও আচ্ছা, শাহরিয়ার মাহমুদ তাহমিদ, ওকে, হ্যাঁ অনর পেয়েছি, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো তো, এই যে আমরা বুঝতে পারলাম লিটার লিটার লিটার, এগুলো হচ্ছে আয়তন ভি এর একক বা ভি এর মান আর কি। এখন একটা বিষয়, অনর তুমিও খেয়াল রাখো আর সুমনও খেয়াল করো। এই যে লিখছি 1 ATM, 2 ATM, 4 ATM। এটিএম মানে কি অ্যাটমসফিয়ার, এটিএম মানে কি অ্যাটমসফিয়ার। এই এটিএম বলতে বোঝায় চাপ, চাপের একক, চাপ মানে এটা হচ্ছে চাপের মান, পি এর মান, এটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে পি এর মান, ভি এর মান, পি এর মান, ভি এর মান। অর্থাৎ এই জায়গার মধ্যে তিনটা গ্যাসীয় বেলুনের চাপের মান দেওয়া আছে আর আয়তন ভি এর মান দেওয়া আছে। ওকে, তাহলে একটা বিষয় আমি তোমাকে এখন শিখাচ্ছি, তুমি একটা কাজ করবা, আমাদের সূত্রের মধ্যে আছে চাপ আর আয়তনের গুণফল। একটা কাজ করো, এখন তুমি এই গ্যাসীয় বেলুনের চাপ আর আয়তনকে গুণ করো তো, চাপের মানকে আয়তন দিয়ে গুণ করে দেখো ফলাফল কত আসে। সবাই কি আমার কথা বুঝছো? সবাই গুণ করো, চাপের মান আর আয়তনের মানকে গুণ করো। যেমন আমি ক্যালকুলেটর তোমাদের আনতে বলছিলাম, ক্যালকুলেটর বের করো। চাপের মান 1, চাপের মানকে দিয়ে আমরা আয়তনের মান গুণ করব, আয়তনের মান গুণ করলাম তো কত আসে রেজাল্ট, গুণফল কত আসে 2। ব্যাপারটা বুঝছো? আফিফা, অনর, সুমাইয়া, বিথি, রিয়াজ, সুমনা, ব্যাপারটা বুঝছো? চাপের মানকে আয়তন দিয়ে গুণ করছি। আচ্ছা, ফলাফলের দিকে তাকাবা, ফলাফল কত আসে 2। আচ্ছা, এবার এই অঙ্কের মধ্যে আয়তনের মানকে চাপ দিয়ে গুণ করো, চাপের মান হচ্ছে 2 আর আয়তনের মান হচ্ছে 1, তাহলে ফলাফল কত? এইখানেও ফলাফল 2। মজার বিষয় কি, আগের অঙ্কেও ফলাফল 2, এই অঙ্কেও ফলাফল 2। তাহলে দেখো তো এই অঙ্কের ফলাফল কত আসবে, চাপের একক চাপের মান 4, আয়তনের মান 0.5। ভেরি গুড, এটা কত 2। মজার বিষয়টা কি দেখছো, তিনটা অঙ্কেই ফলাফল সেম, সেম টু সেম। প্রথম অঙ্কেও ফলাফল 2, দ্বিতীয় অঙ্কেও ফলাফল 2, তৃতীয় অঙ্কেও ফলাফল 2। এই ব্যাপারটা বুঝতে পারছো? সুমনা, অনর, তোমরা কি বুঝতে পারছো? রেসপন্স করো। প্রত্যেকটা অঙ্কে ফলাফল সেম, প্রত্যেকটা অঙ্কে ফলাফল 2 2 2। এই যে আমরা আয়তন আর চাপ গুণ করলাম, আয়তন চাপ গুণ করলাম, আয়তন চাপ গুণ করলাম, প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে, একটা গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে প্রতিটা অংশে চাপ আর আয়তনের গুণফলের মানটা ধ্রুবক হবে। ধ্রুবক মানে সেম সেম সেম, আর এটা হচ্ছে সেটা P1 V1, এটা হচ্ছে P1 V1, এটা হচ্ছে P2 V2, এটা হচ্ছে P3 V3। এই তিনটা জায়গায় ফলাফল সেম সেম, সেম সেম মানে ধ্রুবক, সেম সেম মানে কি ধ্রুবক। তার মানে আমরা বুঝতে পারলাম যে P1 V1 এর মান যাহা, P2 V2 মান তাহা, P3 V3 মান তাহা, প্রত্যেকটা অংশেই চাপ আর আয়তনের গুণফল সেম সেম সেম। এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রে বলতেছে একটা গ্যাসের প্রতিটা অংশের চাপ আর আয়তনের গুণফল সেম সেম হবে, এটা হচ্ছে বয়েলের সূত্রের প্রমাণ। সবাই কি প্রমাণটা বুঝতে পারছো? জাস্ট গুণফলটা সেম হবে বা গুণফল ধ্রুবক হবে, P1 V1 ইকুয়াল টু P2 V2। ক্লাসের লিঙ্ক দিব, একটু পরেই চলে আসবা, দেরি করবা না, ক্লাস এখনো শেষ হয় না, সামনে আরো ইন্টারেস্টিং বিষয় আছে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই স্পেশাল রসায়ন ক্লাসের এই মুহূর্তে আমরা পরবর্তী অংশ থেকে আমরা আলোচনা শুরু করতেছি। আমরা একটু আগে বয়েলসের যে সূত্র, সেই সূত্র পড়েছিলাম এবং বয়েলসের সূত্রের যেই একটা প্রমাণ ছিল, একটা গ্যাসের বিভিন্ন অবস্থার আয়তন আর চাপের গুণফল সবসময় একটা ধ্রুবক সংখ্যা মেনটেন করবে, সেটা আমরা
একটু আগে শেষ করেছি। এখন আমরা যে স্পেশাল টপিকটা নিয়ে আলোচনা করব সেটাও বয়েলসের সূত্র থেকে আসা। এটা হচ্ছে বয়েলস ডায়াগ্রাম বা লেখচিত্র। বয়েলসের লেখচিত্র পরীক্ষাতে, সিকিউ পরীক্ষাতে এই 3টা লেখচিত্রই মূলত আসে। এটা কলেজের পরীক্ষা হতে পারে বা বোর্ড পরীক্ষা হতে পারে। এটা হচ্ছে 1 নং লেখচিত্র, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 নং। সবসময় খেয়াল রাখবা আমাদের এই পরিবেশ রসায়নের যেই টপিকগুলো আমরা পড়তেছি বর্তমানে, এটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের সূত্র, গ্যাসীয় সূত্র। আমাদের যে বায়ুমণ্ডলে গ্যাস রয়েছে, আমাদের যে অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, তো আসলে এই যে গ্যাসীয় যে উপাদানগুলো আছে, গ্যাসীয় যে মৌল বা পরমাণু, অণু, এগুলো নিয়ে বিজ্ঞানীরা যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী অনেক গবেষণা করত। তো অনেক আগে থেকে এই গবেষণাগুলো চলে আসতেছে, বর্তমান পর্যন্ত গবেষণা হচ্ছে বা সামনেও হবে ইনশাল্লাহ। তো এই যে আমাদের এই পৃথিবীতে যে গ্যাসীয় উপাদানগুলো আছে, এই গ্যাসীয় উপাদানের উপর যে গবেষণাগুলো চালিয়েছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিজ্ঞানীরা, তারা অনেক সূত্র আবিষ্কার করছে, যেই সূত্রের মাধ্যমে গ্যাসের যে আচার আচরণ সেটা বের করা যায়। গ্যাসটা কেমন অবস্থায় থাকবে, এই গ্যাসটা উপকারী কিনা, এই গ্যাসটা অপকারী কিনা, এই বিষয়টা তারা প্রমাণ করে দিয়ে গিয়েছে। তো সেই সকল বিজ্ঞানীদের যে সূত্রগুলো ছিল, তাদের গ্যাস সংক্রান্ত যেই তত্ত্বগুলো ছিল, সেগুলোই আমরা এই অধ্যায়ে আলোচনা করি এবং সেই গ্যাসের সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করি এবং সেই সূত্রগুলোর মাধ্যমে আমাদের এই গ্রাফগুলো তৈরি হয়। তো আমাদের এই অধ্যায়ের যে লেখকের যে বিজ্ঞানীদের নামগুলো আছে, এর মধ্যে বিখ্যাত যে বিজ্ঞানীর আমরা পড়তেছি বয়েলস, বিজ্ঞানী বয়েলস, তার সূত্র এবং এই বিজ্ঞানী গ্যাস নিয়ে যে চিন্তা করছে, গবেষণা করছে, সেই ভিত্তিতে যে কথাগুলো সে বলছে, যে সূত্রগুলো যে আমাদের দিছে এবং যে ডায়াগ্রামগুলো আঁকছে, সেগুলোই আমরা পড়তেছি, পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। এছাড়া অনেক বিজ্ঞানীদের নাম এখানে আছে, অনেক সূত্র আছে, সেগুলো আমরা ধাপে ধাপে শিখব। পরীক্ষার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষে কে কে আছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি আবারও বললাম, আমাদের পরীক্ষার জন্য যেই দুইটা জিনিসের দিকে নজর দিতে হবে, একটা হচ্ছে এক্স অক্ষে কে আছে আর ওয়াই অক্ষে কে আছে, এই হচ্ছে মূল বিষয়। তো আমরা এই 3টা চিত্রের মধ্যেই সবসময় এক্স অক্ষ আর ওয়াই অক্ষের দিকে তাকাবো। তোমরা দেখো প্রথম চিত্রের মধ্যে এক্স অক্ষের দিকে কি আছে, এক্স অক্ষের দিকে লেখা আছে পি আর ওয়াই অক্ষের দিকে লেখা আছে ভি। এখন একটু আমাকে বলো তো, এই পি মানে কি? পি মানে গ্যাসের কি বোঝায়? পি বলতে কি বোঝায়? পি এর অর্থ কি? পি এর অর্থ আর ভি এর অর্থ, এই অর্থ দুইটা বলো। পি এর অর্থ কি? আমরা একটু আগে পড়ছি, বলো তো একটু। গ্যাসের মধ্যে যে পি হচ্ছে চাপ আর ভি হচ্ছে আয়তন। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়েছো। আমাদের পি হচ্ছে চাপ, আমাদের পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে আয়তন। ভেরি গুড। ডান দিকে যে 2 নং চিত্র, এখানেও দেখো এক্স অক্ষে কে আছে? চাপ। ওয়াই অক্ষে আছে আয়তন। 3 নম্বর চিত্রের দিকে লক্ষ্য করলেও এখানেও দেখতে পাবা এক্স অক্ষে কে আছে? চাপ পি, আর ওয়াই অক্ষে আছে চাপ আর আয়তনের গুণফল পিভি, পিভি। তো বিষয়টা খুবই ক্লিয়ার, বুঝতে পারতেছো যে এখানে 3টা চিত্রের মধ্যেই এক্স অক্ষে চাপ 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 আছে, আর ওয়াই অক্ষের মধ্যে আয়তন আয়তন, আয়তনের একটা অংশের সাথে চাপ গুণ অবস্থায় আছে। তো পরীক্ষাতে সবসময় এই গ্রাফের এক্স অক্ষের দিকে কী কী আছে আর ওয়াই অক্ষের দিকে কী আছে, এটাই খেয়াল রাখলে তুমি বুঝতে পারবা এই গ্রাফটা কি বয়েলসের সূত্রের গ্রাফ, নাকি চার্লসের সূত্রের গ্রাফ, নাকি অ্যাভোগাড্রোর সূত্রের গ্রাফ, নাকি গ্যালোসাকের সূত্র, নাকি আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের গ্রাফ। আমাদের কিন্তু এখানে অনেকগুলো বিজ্ঞানীদের সূত্র আছে, গ্রাফ আছে। এখন কোন বিজ্ঞানীর কোন গ্রাফ হবে, এটা আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষের দিকে তাকিয়ে তাকিয়ে বুঝতে হবে। ওকে, তো এখন আমরা বয়েলসের সূত্রে 3টা গ্রাফ ভালো করে মুখস্থ করব। এক্স অক্ষে যখন শুধু চাপ থাকবে আর ওয়াই অক্ষে যখন আয়তন থাকবে, তখন গ্রাফটা দেখতে হুবহু এরকম হবে। অর্থাৎ এখানে কিছু বৃত্তকার শেপ দেখা যাবে, বৃত্তের মতো অর্ধবৃত্ত শেপ দেখা যাবে।
সবসময় খেয়াল রাখবা, যদি আমাদের এক্স অক্ষে চাপ থাকে আর ওয়াই অক্ষে আয়তন থাকে, তাহলে আমাদের বয়েলসের যে লেখচিত্রটা হবে গ্যাসের জন্য সেটা হবে অধিবৃত্ত। এটাকে বলা হয় অধিবৃত্ত বা বৃত্তাকার শেপ। বৃত্তাকার শেপ, বৃত্তের মতো কার্ভ থাকবে। বৃত্তের মতো কি থাকবে? কার্ভ থাকবে। এটা মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখলেই তুমি বুঝতে পারবা। সবাই কি প্রথম চিত্র বুঝতে পারছো? এক্স অক্ষে শুধু চাপ, ওয়াই অক্ষে শুধু আয়তন থাকলে যে গ্যাসের লেখচিত্র তৈরি হয় সেটা হচ্ছে অধিবৃত্ত, মানে বৃত্তের মতো কিছু কার্ভ থাকবে, বৃত্তাকার কার্ভ। ইউসুফ, সুমাইয়া, বিথি, রিয়াজ, সুমনা, বুঝতে পারছো তো? জাস্ট মুখস্থ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আর এখানে দেখো লেখা আছে T1, T2, T3। টি বলতে বোঝায় তাপমাত্রা। T1 মানে প্রাথমিক তাপমাত্রা, T2 মানে এর পরবর্তী তাপমাত্রা, T3 মানে এর পরবর্তী তাপমাত্রা। একটা বিষয় খেয়াল করো, আমাদের এই যে গ্রাফগুলোর মধ্যে যে আমাদের ঢেউ ঢেউ যে রেখাগুলো, সবচেয়ে নিচের ঢেউটার মান একটু কম, তারপরেরটা আরেকটু বেশি, তারপরেরটা আরেকটু বেশি। মানে এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফে নিচের দিকে যে থাকবে সে হবে কম ভ্যালু, এর উপরেরটা ভ্যালু হবে আরেকটু বেশি, এর উপরেরটা হবে আরেকটু বেশি। মানে ভ্যালুগুলো নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে কী হবে? বাড়বে। তার মানে আমরা বলতে পারি T3 যেই রেখাটা, এইটার ভ্যালু সবচেয়ে বেশি, তারপরে T2 এর ভ্যালু, এবং সবচেয়ে কম ভ্যালু হচ্ছে T1। এই জন্য লিখছি T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এই হচ্ছে আমাদের এই চিত্রটার একটা সিরিজ, তাপমাত্রার সিরিজ। কোন তাপমাত্রা সবচেয়ে বেশি, কোন তাপমাত্রা মিডিয়াম, কোন তাপমাত্রা সবচেয়ে কম। দেখো তো এই তিনটা অংশ থেকে যে আমি লিখছি, এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে হবে তোমাদের। এগুলো বইতে আছে, তারপর আমি একটু গ্রাফিকে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। বুঝতে পেরেছো এটা? রেসপন্সটা দ্রুত করবা, ভয়েসে করলে ভালো হয়। ভয়েসে করতে না পারলে তো চ্যাট বক্সে বলবা, দ্রুত বলতে হবে। বুঝছো বাকিরা? একটু রেসপন্স করো তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ। 2 নং চিত্রের দিকে তাকাও। 2 নং চিত্রের মধ্যে দেখো ডান দিকে কিন্তু চাপ আছে, উপরে আছে আয়তন। তবে ডান দিকে শুধু চাপ নাই, চাপে বিপরীত রাশি 1/p মানে পি ইনভার্স। 1/p মানে কি? পি ইনভার্স, বিপরীত রাশি। এক্স অক্ষে চাপের বিপরীত রাশি আর ওয়াই অক্ষে যখন আয়তন থাকবে, তখন গ্যাসের যেই চেহারাটা হবে গ্রাফের, সেটা কীরকম? সেটা হচ্ছে একেবারে মূল বিন্দু থেকে সোজা সোজা দাগ হবে। মূল বিন্দু থেকে কি হবে? সোজা সোজা দাগ হবে। এগুলোকে বলা হয় মূল বিন্দুগামী রেখা। মূল বিন্দু মানে কি? এই যে 0 বিন্দু থেকে যাত্রা করবে। আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষে যখন এই যে 1/p আর ভি নিয়ে কাজ করব, তখন গ্যাসের গ্রাফটা দেখতে ঠিক এরকম মূল বিন্দুগামী সরলরেখা হবে। মূল বিন্দুগামী সরলরেখা হবে। আমরা কিন্তু ম্যাথমেটিক্সে পড়ছিলাম, বিশেষ করে 9, 10-এ হায়ার ম্যাথে 11 অধ্যায় সরল রেখার যে অধ্যায়টা ছিল তোমার স্থানাঙ্ক জ্যামিতি, সেখানে আমরা পড়ছিলাম যে মূল বিন্দুগামী কিছু রেখা তৈরি হয়, এগুলোকে মূল বিন্দুগামী রেখা বলে। তো এইখানে এই যে মূল বিন্দুগামী রেখা, এগুলো সব সোজা হবে, এগুলো বাঁকা হবে না। প্রথমটা বাঁকা হয়, কিন্তু এগুলো হবে সোজা এবং মূল বিন্দুগামী হবে। আর এখানে T1টা হবে সবচেয়ে কম তাপমাত্রা, T2 হবে আরেকটু বেশি তাপমাত্রা, T3 হবে আরও বেশি। এখানেও তাপমাত্রার যে সিরিজটা, T3-র মান সবচেয়ে বেশি, T2টা মিডিয়াম, T1টা সবচেয়ে কম। এ হচ্ছে চিত্র 2। জাস্ট খেয়াল রাখবা চিত্র 2 থাকলে কেমন চিত্র, চিত্র 1 থাকলে কেমন চিত্র, আর চিত্র 3 থাকলে কেমন থাকে গ্রাফের চিত্র। এগুলো মাথায় রাখতে পারলেই তুমি সিকিউ উত্তর করতে পারবে ইজিলি, কারণ গ্রাফ থেকে এখানে অঙ্ক আসবে, আমি প্র্যাকটিসও করাবো। প্রাথমিকভাবে আমি তোমাদের যতটুকু বলছি একটু আমাকে জানাও যে তোমরা এই 2টা চিত্র ভালো করে বুঝতে পারছো কিনা। এতটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছ? কথা বলতে হবে প্লিজ, রেসপন্স করতে হবে তো। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। এবার সর্বশেষ যে গ্রাফটা নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমাদের কি কাজ করবে? শুধু গ্যাসের চাপ কাজ করবে। আর ওয়াই অক্ষ বরাবর কি কাজ করবে? চাপ আর আয়তনের গুণফল কাজ করবে। যদি এইরকমই গ্রাফটা থাকে, তখন আমাদের চিত্রটা হবে ঠিক এরকম। ঠিক
এইরকম সোজা 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 দাগ থাকবে, যেই দাগগুলো দেখতে ঠিক এক্স অক্ষের মতোই হবে, এক্স অক্ষের মতো বা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। আমি রিপিট করলাম, যখন এক্স অক্ষে শুধু গ্যাসের চাপ আর ওয়াই অক্ষে যখন চাপ আয়তনের গুণফল নিয়ে কাজ করব, তখন গ্যাসের বিভিন্ন টেম্পারেচারের যে গ্রাফগুলো হবে সেটা হবে এক্স অক্ষের মতো দেখতে কিছু কিছু সরলরেখা। এটা এক্স অক্ষের মতো দেখতে, এটাও এক্স অক্ষের মতো, এটাও এক্স অক্ষের মতো, মানে এক্স অক্ষের সমান্তরাল রেখাগুলো পাওয়া যাবে। তো যেখানে এটাকে T1 দেওয়া হয়েছে, এটা T2, এটা T3। এখানেও সেম, T3টা সবচেয়ে বেশি এর তাপমাত্রা, T2টা মিডিয়াম, T1টা সবচেয়ে কম। সিরিজটা হচ্ছে এরকম, T3 সবচেয়ে বেশি, T2 মিডিয়াম, T1এর তাপমাত্রা সবচেয়ে কম। এই হচ্ছে 3 নম্বর চিত্র। এই চিত্রটাও মাথায় রাখবা। জাস্ট এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে শুধুমাত্র এই চিত্রের ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের বয়েলসের যে 3টা স্পেশাল চিত্র, সিকিউতে আসার মতো স্পেশাল টপিক, যেটা আমি তোমাদের পড়াইছি। এবং এই টপিক থেকে আমাদের প্রশ্ন আসে নাকি আসে না, এখন লগে লগে আমি তোমাদের প্রমাণ দেখা দিব। আমাকে জানাও এই 3টা গ্রাফের কোথাও কি কারো বুঝতে সমস্যা আছে কিনা, বা কার কোনো প্রশ্ন আছে কিনা, বা সবাই কি সম্পূর্ণ 3টা গ্রাফ ভালো করে বুঝতে পারছো কিনা। প্লিজ রেসপন্স টু ইউর মতামত। থ্যাংক ইউ আমাদের সুমনা এবং হচ্ছে আমাদের ইউসুফ, তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকটা সময় দিয়ে আমাদের এখানে ক্লাসটা করতেছো এবং চেষ্টা করতেছো বোঝার জন্য, আমি অনেক খুশি হলাম। তো আমি কিন্তু তোমাদেরকে যে শুধু পড়াই বিষয়টা এরকম না, আমি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, সাজেশন দেওয়ার চেষ্টা করি, তোমাদের ফোন নাম্বারে কল দিয়ে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে বা মেসেঞ্জারে কল দিয়ে তোমাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। যে কাজগুলো অফলাইনে যারা যারা পড়ে বা যারা পড়ায় তারা করে, অনলাইনেও এখন এই কাজগুলো হয়। অফলাইনে যে সাপোর্টগুলো তোমরা পাও কোচিংয়ে পড়লে, প্রাইভেটে পড়লে, স্পেশাল ব্যাচে পড়লে, তো অফলাইনের মতো যে সাপোর্ট হয়, এখন আমাদের অনলাইনেও এই সাপোর্টটা আমরা চালু করছি তোমাদের জন্য, যাতে করে তোমরা শুধু ক্লাস করার পাশাপাশি সীমাবদ্ধ থাকো না। ক্লাসের বাইরে, অর্থাৎ যখন তোমার একটা সাজেশন প্রয়োজন হবে, গাইডলাইন প্রয়োজন হবে, কোনো পিডিএফ দরকার হবে, কোনো প্রবলেমের সমাধান দরকার হবে, তখন যাতে তোমরা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারো। তো আমি তোমাদেরকে যথেষ্ট রকম চেষ্টা করি সময় দেওয়ার জন্য, ক্লাসে যতটুকু পারি বুঝাই, ক্লাসের বাইরেও তোমাকে আমি হেল্প করার চেষ্টা করি। কিন্তু সমস্যা এক জায়গাতেই, তোমাদের আগ্রহটা যদি না থাকে তাহলে আমার এত কষ্টের কোনো, মানে কি বলবো, মানে কষ্টের যে একটা বেনিফিট বা কষ্টের যে একটা রেজাল্ট, সে রেজাল্টটা মন মতো হবে না আর কি। তো এই যে তোমরা রাত জেগে জেগে ক্লাস করতেছো, বর্তমানে রাত 11টা 4 বাজে, কী কারণে? একটাই কারণ, যাতে ভালো শিখতে পারো, সহজে বুঝতে পারো, লেখাপড়া তোমাদের কাছে সহজ হয়। এই জন্যই তো তোমরা স্পেশালভাবে পড়ো। কেউ অফলাইনে পড়ো, কেউ অনলাইনে পড়ো, কেউ বাসায় টিচার রেখে পড়ো, তাই না? তো আমাদের কাজ তোমাদের লেখাপড়াকে সহজ করা, আর তোমাদের কাজ নিজ দায়িত্বে আমাদের কাছ থেকে পড়ালেখাটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া। তো নিয়মিত তোমাদের ক্লাস করতে হবে, ডেডিকেট থাকতে হবে ক্লাসের প্রতি, যা যা পড়া দেই পড়াগুলো বাসায় পড়তে হবে, বাড়ি কাজ করে দেখাতে হবে, নিয়মিত যোগাযোগ রাখতে হবে আমাদের সাথে, তাহলেই হয়তো তোমরা আমাদের কাছ থেকে ভালো ভালো উপকার পাবা। যদি দেখা যায় তোমাদেরকে আমি খুঁজেই না পাই, একদিন ক্লাস করছো, 10 দিন করো না, পরে আবার একদিন করো, আবার 20 দিন করো না, 1 মাস করো না, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে পড়িয়ে সিলেবাস সুন্দর করে শেষ করাতে পারবো না। তো এত কষ্ট যদি আমরাও করি, তোমরা যদি কষ্টটা সুন্দর করে তাল মিলিয়ে করতে পারো, তাহলে দেখা যায় 2 হাতে তালি বাজবে, 1 হাতে তালি বাজবে না। তো আশা করি অনেকগুলো কথা বলছি, কিছুটা হিন্টস পাইছো যে লেখাপড়া যত করতেছো অনলাইন অফলাইন চিন্তা না করে এখন থেকে সিরিয়াসভাবে নিয়মিত ক্লাস করো, নিয়মিত বাসায় পড়ো, প্রবলেম থাকলে শেয়ার করো, সুন্দরভাবে জাস্ট কমিউনিকেশন করো আমাদের সাথে, যে স্যার আমি এটা পারি নাই, ওইটা পারি নাই, গতকালকে কী ক্লাস করাইছেন আজকে আমাকে দেন, আগামীকাল আমি এইটা পড়তে চাই, এটা পড়লে সহজ হবে না, ওইটা পড়লে সহজ হবে, একটু বলে দেন। এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করো। লেখাপড়া একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী পড়লে লেখাপড়া সিলেবাস শেষ করতে বেশি দিন লাগে না, কিন্তু বুংবাং পড়লে হবে না, কোনো রকম পড়লে সিলেবাস শেষ হবে না। তো আমি তোমাদেরকে পড়ার টেকনিক বলতেছি আবার, যখনই তোমরা একটা টপিক পড়বা, যেমন এই যে পড়াইলাম অনেক কষ্ট করে গ্রাফগুলা,
সূত্রগুলো। এখন এই টপিকটা আসলে তোমার কাজে লাগছে কি লাগে নাই প্রমাণটা দেখতে হবে লগে লগে। এই জন্য লগে লগে চলে যাও গাইডে, টেস্ট পেপারে, সাপ্লিমেন্টে, দেখো তো এই যে আমরা এগুলো পড়াইছি এগুলো কাজে লাগছে কি লাগে নাই। যদি এখানের পড়ালেখা কাজে না লাগে তুমি এগুলো পড়বা না, এক কথা। যদি কাজে লাগে তাহলেই তুমি পড়বা। তো এখন আমি তোমাদের দেখাবো, এই যে আমি তোমাদেরকে বকবক করে এতক্ষণ ধরে পড়াইলাম, 1 ঘন্টা লাগা যে পড়াইলাম, এটা আসলে কাজে লাগছে কি লাগে নাই। চলো আমরা প্রমাণ দেখি। আমি কিন্তু এই কাজটাই প্রতিটা ক্লাসে করার চেষ্টা করি। এটা যে কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি, সব সাবজেক্ট, যে কোনো সাবজেক্টই হোক না কেন, লগে লগে তোমাদেরকে আমি কি দেখাই, প্রমাণ দেখাই যে আসলে যে আমরা লেখাপড়া করতেছি বা এই যে বিষয়গুলো পড়লাম এটা কি আসলে আমাদের কাজে লাগতেছে নাকি লাগতেছে না। ওকে, তাহলে আমি যে তোমাদেরকে মূল বিষয়গুলো বলছি, এতক্ষণ ধরে বুঝাইছি কিভাবে তোমাদের পড়া উচিত, বাসায় কেমনে পড়বা, আমাদের কাছে কেমনে পড়বা, এই এসএমএসটা ক্লিয়ার বুঝতে পারছো? আমাকে এক কথায় উত্তর দাও, বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পেরেছ যা বলছি? মূল মেসেজটা বুঝতে পারছো কিনা? লেখাপড়ার সিস্টেমটা হচ্ছে এইটাই, যা পড়বা লগে লগে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে সে পড়ালেখার দাম নাই, জিরো, রেজাল্ট আসবে জিরো। কথা ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রমাণ, সেটা আমরা এখন প্রমাণ দেখি আমাদের আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এখন আমরা প্রমাণ দেখবো যে আমরা এত কষ্ট করে গ্রাফগুলো পড়লাম বা সূত্রগুলো পড়লাম, এগুলো আসলে কাজে লাগে কি লাগে না। তো এই জন্য আমরা আমাদের স্ক্রিনের সামনে এই মুহূর্তে বিগত বছরের বোর্ড পরীক্ষা থেকে একটা প্রশ্ন সলভ করব। এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। আর এই বাস্তব প্রমাণ যতক্ষণ না পর্যন্ত তুমি পাবা ততক্ষণ তুমি পড়বা না, এক কথা। প্রমাণ ছাড়া আমরা আমাদের বিজ্ঞান প্রায় অচল বলতে গেলে। বিজ্ঞান খুঁজে প্রমাণ, প্রমাণ হইলেই বিজ্ঞান এটা কি করবে, বিলিভ করবে। আমরা আসলে বিশ্বাস তো করি, বিশ্বাস তো আমাদের অবশ্যই আছে, আমাদের আলহামদুলিল্লাহ আমরা ইসলাম পরিবারের সন্তান, বিশ্বাস তো আমাদের রাখতে হবে, তাই না? তো বিশ্বাস জিনিসটা হচ্ছে আমাদের ধর্মীয় বিষয়, কিন্তু তারপরও বিজ্ঞান যেটা বলে যে বিজ্ঞান প্রমাণে বিশ্বাসী, এটা বিজ্ঞানের ভাষা। তো যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট আমি, তো সেক্ষেত্রে আমি তো প্রমাণ দেখতে চাই। এই যে আমি এতক্ষণ ধরে বকবক করছি, তোমাদের পড়াইছি, প্রমাণটা যদি তুমি না দেখো তুমি এই পড়াটা পড়া মজা পাবা না। এই হচ্ছে সেই প্রমাণটা। দেখো তো আমরা যে একটুকে পড়ছি না যে গ্রাফগুলো, সিলেট বোর্ড 23 সালে কিন্তু 2টা গ্রাফ দিয়েই সিকিউ প্রশ্ন চলে আসছে। তো দেখো আমাদের কিন্তু কাজের সাথে, কথার সাথে কাজের মিল আছে। আমি যে তোমাদের এত কষ্ট করে গ্রাফগুলো দেখাইছি, পড়াইছি, বুঝাইছি কেন, এই হচ্ছে তার প্রমাণ। এই জন্য আমাদের পরীক্ষাতে যদি গ্রাফ আসে তাহলে আমাদের তো লিখতে হবে, তাই না? একটা তো প্রশ্ন আমাদের গ্রাফ থেকে আসতেই পারে। তো সেই গ্রাফ থেকে প্রশ্ন আসলে সেই উত্তরটা আমরা কীভাবে করব সেটা তো আমাকে শিখাইতে হবে। যদি না শিখো তাহলে তুমি এগুলো উত্তর করবা কীভাবে? পরে বলবা তো স্যার আপনি পড়ান নাই, আমরা পরীক্ষায় পারি নাই, ফেল করছি, তখন তো দোষ আমাদের আসবে, তাই না? তো যাতে আমাদের কোনো ব্যর্থতা না থাকে তোমাদের শেখানোর ক্ষেত্রে, এই জন্য যা যা লাগবে আমাদের এই ক্লাসগুলোতে তাড়াতাড়ি তোমাদের শেখানোর চেষ্টা করতেছি আমি। মানুষের মধ্যে কম বেশি ভুল ত্রুটি থাকতেই পারে, তারপর আমি চেষ্টা করব যতটুকু সম্ভব যা যা লাগবে তোমাদের সিকিউ, এমসিকিউ, ক খ, যতটুকু ইনফরমেশন লাগবে আমি সব কালেক্ট করে তোমাদেরকে লগে লগে প্রমাণ দেখায় পড়া দিব। জাস্ট তোমাদের একটু কষ্ট করে নিয়মিত ডেডিকেট থেকে পড়তে হবে, লিখতে হবে। চলো আমরা এখন প্রমাণের দিকেই যাই। আমরা এখন এই টপিক থেকে বিগত বছরে সিলেট বোর্ড 23 সালে আসা যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা সলভ করলি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে 100%। এখন তোমাদের কাছে আমি যদি প্রশ্ন করি, আচ্ছা বলো তো, এই যে আমাদের 2টা চিত্র দেখা যাচ্ছে, চিত্র 1 আর চিত্র 2, এই 2টা চিত্রের মধ্যে কোন চিত্রটা বয়েলের চিত্র, বয়েলের ডায়াগ্রাম, বয়েলস লেখচিত্র, বলো তো? কেউ বলতে পারবা? আচ্ছা এখানে বলছো একজন, কে বলছো? সুমাইয়া? ওকে, সুমাইয়া বলছো প্রথমটা। ইউসুফ, বিথি, সুমনা, তোমরা বলো তো কোন চিত্রটা বয়েলসের লেখচিত্র? বিথিও বলছে প্রথমটা। ওকে, ইউসুফ আর হচ্ছে গিয়ে আমাদের সুমনা, তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, তোমরা কলেজে এখন ভর্তি হও নাই, বইও কেউ নাই, মাশাআল্লাহ ক্লাস করতেছো, তোমরা বলো, ভুল হোক সমস্যা নাই, আমাদের কোন চিত্রটা আমাদের কি হবে, বয়েলসের সূত্র হবে? ইউসুফ বলছে প্রথমটা, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ ইউসুফ, রাইট।
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, প্রথমটাই হবে। ভেরি গুড, হ্যাঁ প্রথমটা, ইউসুফ প্রথমটা ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা, ভেরি গুড, সুন্দর তো দিয়েছো, খুশি হলাম, কমপ্লিট। হ্যাঁ, উত্তর হচ্ছে প্রথমটা। এক্স অক্ষ বরাবর কে আছে? চাপ, চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার, পাইছি। ওয়াই অক্ষ বরাবর আয়তন আছে, আয়তন একক আবার ঘন সেন্টিমিটার। এককগুলা কিন্তু আবার একটু দেখা যায় ভিন্ন রকম, এখানে এককটা কিন্তু ঘন সেমি। আমরা জানি এককগুলা কি হয়, লিটার হয়। সমস্যা নাই, একক থাকুক, কিন্তু এটা আমরা জানি এক্স অক্ষ বরাবর যেহেতু চাপ আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু আয়তন আছে, তো সেটা তো অবশ্যই কিসের, বয়েলের ডায়াগ্রাম। আর এক্স অক্ষ বরাবর তাপমাত্রা, ওয়াই অক্ষ বরাবর চাপ, এটা আবার অন্য সূত্র যেটা আমি এখনো পড়ি নাই, যেটা আমরা এখনো কি করিনি, পড়িনি বা আলোচনা করিনি। সুমনা, তুমি একটু হয়তো ডিসকানেকশন হয়ে গিয়েছিলা। সুমনা, আমাকে বলতে পারো তুমি কি বুঝতে পারছো? প্রথম চিত্রটাই হচ্ছে বয়েলসের চিত্র, কারণ প্রথম চিত্রে এক্স অক্ষে চাপ আর ওয়াই অক্ষে আয়তন আছে। ওকে, এবার আমাদের প্রশ্ন দেখার পালা। প্রশ্নে কি বলছে, এটা আমাদের গহনং আলোচনা। উদ্দীপকে, থ্যাংক ইউ সুমন, রেসপন্স করছো। এখানে গণঙে বলছে কি, উদ্দীপকে যে এক্স আছে, এই যে এক্স, উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান, এক্স এর মান আসলে কিসের মান, এটা কি আয়তনের মান নাকি চাপের মান বলো তো? এক্সটা যেহেতু এক্স অক্ষে আছে আর এক্স অক্ষে যেহেতু চাপ আছে, চাপের মান, ভেরি গুড, চাপের মান। হ্যাঁ, এই এক্স হচ্ছে একটা চাপের মান, এখানে 2 হচ্ছে একটা চাপের মান, 50 হচ্ছে আয়তনের একটা মান, 100 হচ্ছে আয়তনের আরেকটা মান। ওকে, তাহলে কি আমি বলতে পারি যে আমাদের গ্যাসের চাপ যখন ছিল 2 অ্যাটমসফিয়ার, তখন এর উপরের দিকে যদি আয়তন চিন্তা করি, আয়তন তাহলে কত হবে, 50 ঘন সেমি। আমি আবার বলতেছি, গ্যাসের চাপ যখন 2, তখন এর আয়তন কত, তোর আয়তন হচ্ছে গিয়ে 50 ঘন সেমি। ব্যাপারটা বুঝতে পারছো তিনজন? সুমায়া, বিথি, সুমনা। গ্যাসের চাপ যখন 2 অ্যাটমসফিয়ার, সেই মুহূর্তে আয়তন কত, 50 ঘন সেমি। সিমিলারলি গ্যাসের যখন চাপ হবে এক্স, এক্সের মানটাই বের করব। গ্যাসের চাপ যখন এক্স অ্যাটমসফিয়ার, সেই মুহূর্তে গ্যাসের আয়তন কত হবে? আমার মোবাইলের চার্জ 20% হয়ে গেছে, দেখো ইয়া চলে আসে। বলো তো, যখন এক্স হবে গ্যাসের চাপের মান, অ্যাটমসফিয়ার, এক্স অ্যাটমসফিয়ার, সেই অবস্থায় আয়তন কত হবে, 100 ঘন সেমি। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমাদের কয়টা মান দেওয়া আছে? মান কিন্তু দেওয়া আছে 3টা, 1টা 2টা 3টা, লাগবে কিন্তু আর একটা। হ্যাঁ, আচ্ছা, x=1, চমৎকার উত্তর, রাইট, ভেরি গুড। দেখো আমাদের কিন্তু দেওয়া আছে 3টা, বের করব একটা, দেওয়া আছে 3টা, বের করব কি একটা, এই যে। তাহলে আমাদের এই সূত্রটা হবে P1V1 = P2V2। এখানে 3টা দেওয়া আছে, একটা বের করব। চাপ আর আয়তন দিয়েই তো আমার এই গ্রাফটা, তাই না? বয়েলের সূত্র তো আমরা জানি। তো আমরা কি লিখব, এইটাকে লিখব P1, মনে রাখবা যেটা দেওয়া থাকবে এটা 1, আর যেটা বের করব সেটা 2। ওকে, তো 2 দেওয়া আছে, এটা হচ্ছে P1 প্রাথমিক চাপ, আর P2 হচ্ছে এক্স। তো P1 যদি 2 হয়, তাহলে এখানে V1 হবে 50, কারণ এই 1 এর সাথে এই 1 এর সম্পর্ক। এটা যদি প্রাথমিক চাপ ধরি, তাহলে এইটা হবে প্রাথমিক আয়তন, আর এক্স যদি পরবর্তী চাপ ধরি P2, তাহলে এটা হবে পরবর্তী আয়তন V2। ঠিক আছে, তো V1 হবে 50, V2 হবে 100, আর P1 হবে 2 আর P2 হবে এক্স। সবাই কি বুঝতে পারছো? এই গ্রাফের ব্যাপারটা কি বুঝছো, কোনটা 1 কোনটা 2 হবে, এটা কিন্তু মেজার করতে হবে আপনাকে। এটাকে 1 ধরলে এই বরাবর যেটা পাবেন সেটা 1 হবে, এটাকে 2 ধরলে এই বরাবর যেটা হবে সেটা 2 হবে। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। আমরা এখন যদি লিখে দিই, খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে আমাদের উদ্দীপকে যা দেওয়া আছে আমরা সেটা লিখবো আর কি। হ্যাঁ, প্রথমত লিখবো এখানে প্রাথমিক চাপ, আমি একটু জুম আউট করি, দেখো এখানে প্রাথমিক চাপ P1, এটাকে আমরা ধরলাম 2 অ্যাটমসফিয়ার, সেই বরাবর প্রাথমিক আয়তন V1 50 ঘন সেন্টিমিটার। আর আমাদের পরবর্তী চাপ যদি P2 ধরি এক্স,
তাহলে সেই বরাবর পরবর্তী আয়তন V2 হবে 100 ঘন সেন্টিমিটার। অনেকে বলবা স্যার আয়তন তো আসলে ঘন সেমিতে, আমরা জানি আয়তনের আসলে একক লিটার, তাহলে ঘন সেমি দিয়ে আমরা করবো কেন অঙ্ক? খেয়াল রাখবা আয়তনের দুইটা রাশি, একটা V1 একটা V2, এই দুই রাশি একই এককে নিয়ে কাজ করা যায়। আমাদের যে এখানে আয়তনের এককটাকে লিটার নিয়ে কাজ করতে হবে দুইটা, এমনটি নয়। V1ও আছে যে এককে, V2 আছে সেই এককে, যেহেতু এগুলো সেম সেম এককে আছে এই জন্য এখানে অঙ্কে কোনো ভুল হবে না। তুমি যদি চাও V1কে লিটার নিবা, V2কেও লিটার নিতে হবে, তাহলে উত্তর সঠিক হবে। অর্থাৎ আয়তনের এককগুলো যদি সবই সেম থাকে, যে এককই থাকুক না কেন, তুমি অঙ্ক করলে অঙ্কের উত্তর সেম আসবে। কিন্তু একটা একক রাখছো ঘন সেমি, আরেকটা একক রাখছো লিটার, আরেকটা রাখছো অন্যটা, যদি এরকম ভিন্ন ভিন্ন করে দিয়ে দাও তাহলে অঙ্ক ভুল হবে। আমি রিপিট করলাম, যদি অঙ্ক করতে গিয়ে একই প্রকৃতির জিনিস যেমন চাপ, আয়তন, তাপমাত্রা, এগুলো যদি একাধিক থাকে তাহলে সব সময় এককগুলা সব জায়গাতে সেম রাখবা। হয় যদি সবগুলো একক করো, আয়তনের একক লিটার দিয়ে করলে সব লিটারে রাখবা, যদি ঘনমিটার দিয়ে করো সব ঘনমিটার রাখবা, যদি সেন্টিমিটার কিউব দিয়ে করো সব সেন্টিমিটার কিউব দিয়ে রাখবা, তাহলে অঙ্কের উত্তর সেম আসবে। কিন্তু একটা রাখবা লিটারে, একটা ঘনমিটারে, একটা ঘন সেন্টিমিটারে, তাহলে উত্তরটা ভুল আসবে। আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? মন থাকবে, সবগুলো একক সেম রাখতে হবে। ওকে, এখন পি এর যে এককটা, প্রাথমিক এককটা অ্যাটমসফিয়ার রাখছি, P2টাও কী হবে? অ্যাটমসফিয়ারেই বের হবে। তো লিখব প্রথম চিত্রটা বয়েলের সূত্র থেকে আমরা পাই, লেখচিত্র। আর বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। আমরা কি বের করব? P2-র মান বের করব। তো P1 V1 এর নিচে চলে যাবে V2, তো P2 ইকুয়াল টু P1 V1 বাই V2, এটা আমরা জানি, জাস্ট নিচে নিয়ে আসলাম। এই কনভার্সনগুলো বুঝবা না, P2 বের করব, V2 ছিল গুণ অবস্থায়, বাম দিকে আসলে কি হবে? ভাগ হবে। আমি এটা উল্টা লিখছি, P2টাকে আগে লিখছি আর এগুলো ডান দিকে লিখছি। তো P1 V1 নিচে V2, P1 এর মান 2, V1 এর মান 50, V2 এর মান 100। তো 50 দিয়ে 100 2 গুণ করলে 100, 100 100 ভাগ করলে 1, তাহলে এক্স এর মান 1, তাহলে এক্স এর মান 1 অ্যাটমসফিয়ার, এটাই অ্যান্সার। এই ক্যালকুলেশনগুলো কি বুঝো না? ইউসুফ, সুমাইয়া, বিথি, সুমনা, এগুলো কি বুঝতে পারো? আর গুণ করা, যোগ বিয়োগ করা। ওকে, তাহলে এগুলো কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এই পুরো অঙ্কটা আমাকে জানাও ইউসুফ, বিথি আর সুমনা বুঝতে পারছো কিনা। সুমাইয়া তো পারছো মাশাল্লাহ, হ্যাঁ এগুলো পারো, থ্যাংক ইউ সো মাচ, এগুলো আমরা শিখছি। তো এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট অফ অল যে ক্লাস, সেই ক্লাসের একবারে শেষ অংশ, কমপ্লিট অংশ। থ্যাংক ইউ সো মাচ রাত জেগে ক্লাস করার জন্য। পরবর্তী ক্লাসে তুমিও থাকবা, তোমার ফ্রেন্ডকেও নিয়ে আসবা। এইভাবে যদি আমরা ডে বাই ডে টপিক ওয়াইজ প্রমাণ দেখিয়ে দেখিয়ে প্র্যাকটিস বেশি বেশি করে আমরা পড়তে পারি, আমাদের বইয়ের সিলেবাস শেষ করতে বেশি দিন লাগবে না ইনশাল্লাহ। তো সেই অপেক্ষায় রইলাম। তো তুমিও নিয়মিত ক্লাস করবা আশা করি, এবং অবশ্যই আগামীকাল থেকে সকল ফ্রেন্ডদেরকে ক্লাসে নিয়ে আসার চেষ্টা করবে ইনশাল্লাহ। প্রতিটা ক্লাস ইউটিউবে পাওয়া যাবে, রেকর্ড দেখতে পারবা, ক্লাসের নোটগুলো গ্রুপে দিব, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জয়েন হয়ে নিবা। তো এই পর্যন্ত আজকে ক্লাস শেষ করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ইউসুফ, সুমাইয়া, বিথি, সুমনা, কারো কোনো প্রশ্ন আছে আজকের মতো? হ্যাঁ বলতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস করছো আমাদের তেজস্ক্র ব্যাচের সুমনা এবং ইউসুফ, কলেজ এখনও ভর্তি হও নাই, বইও পাও নাই, মাশাআল্লাহ ক্লাস ভালোই করছো, বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। নেক্সট ক্লাসে অপেক্ষা থাকো। আগামীকালও কেমিস্ট্রি ক্লাস, স্পেশাল টপিক, নতুন নতুন কিছু শিখবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।